এরপরে আমি আসবো আমার শর্ট টার্ম পয়েন্টগুলোর দিকে। এই শর্ট টার্ম পয়েন্টগুলো বেসিক্যালি ডিনোট করবে যে শর্ট টার্মে কী কী হতে পারে বা কীরকম সিচুয়েশন থাকতে পারে। তো প্রথম আমি শুরু করব, এগেন আবার ফিরে যাব কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, মানে যেটা আমি ট্রেড ডেফিসিট বলছিলাম, যেখানে ইম্পোর্ট বেশি করছি তার মানে খরচ করে কিনছি বেশি, আর এক্সপোর্ট কম করছি তার মানে জিনিস বেচে ইনকাম করছি কম। সুতরাং এই সিচুয়েশানে যেহেতু ইউএস গত 40-45 বছর ধরে আছে, তার মানে প্রতি বছর ইউএস পয়সা খরচ করে যাচ্ছে, মানে খরচ হচ্ছে বেশি। এই মুহূর্তে ইউএসের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হচ্ছে 6% অফ জিডিপি, যেটা কিনা খুবই হাই, খুবই হাই। সেটাও আমি একটা গ্রাফ থেকে পরে দেখাবো, প্লাস কী করে 6%টা ক্যালকুলেট করলাম সেটাও দেখাবো। কিন্তু তার আগে একটা জিনিস বুঝে নেওয়া দরকার, সেটা হলো যে এই 6% অফ জিডিপি এটা খারাপ, ডেফিনেটলি এটা খারাপ, কারণ আমি অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে আমার। কিন্তু এটা থেকে রিকভার করার কি কোনো রাস্তা নেই? হ্যাঁ, খুব বিশাল পলিসি চেঞ্জ করে আমি যদি এখন সাংঘাতিক রকম টাইট ফাইন্যান্সিয়াল পলিসি তৈরি করি, যেটা কোনো ডেমোক্রেসিতে কখনো কেউ করে না, তার কারণ সেটা খুবই পেইনফুল হবে সাধারণ মানুষের জন্য, তখন ভোট পাবে না রাজনৈতিক নেতারা, সেই জন্য সেটা করে না। কিন্তু ইমিডিয়েট কি আমার কোনো রাস্তা আছে, রেমেডি আছে এই সিচুয়েশন থেকে উদ্ধার পাওয়ার? হ্যাঁ, আছে। সেটা কি রাস্তা, সেটা বুঝলে আমি বুঝতে পারবো যে শর্ট টার্মে ইউএসএতে কী হতে পারে, বা রাজনৈতিক নেতারা কি ইকোনমিক পলিসি নিতে পারে। আচ্ছা, ইমপ্রুভ করার রাস্তা কি? সেটা হচ্ছে এক্সচেঞ্জ রেটকে ভ্যারি করে আমি এই সিচুয়েশান থেকে, বা এক্সচেঞ্জ রেটকে ম্যানিপুলেট করে এই সিচুয়েশান থেকে আমি টেম্পোরারি রিলিফ পেতে পারি। মানে আমি আমার কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট টেম্পোরারি কিছুদিনের জন্য, শর্ট টার্মে আমি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা কমাতে পারি এক্সচেঞ্জ রেটকে ম্যানিপুলেট করে। আচ্ছা, কীভাবে ম্যানিপুলেট করে সেটা, প্রথম কথা যদি কেউ ডিটেলসে জানতে চায়, এই বইয়ের পেজ নাম্বার 47-এ এটা এক্সপ্লেন করা আছে খুব বেসিক ওয়েতে। আমি তার স্ক্রিনশটও দিয়ে দিয়েছি, কেউ চাইলে এই পেজটা পড়ে নিতে পারে। আমি জাস্ট এখন কভার করার জন্যে খুব হাই লেভেলে বলে দিচ্ছি যে এক্সচেঞ্জ রেট যদি আমি কীরমভাবে ম্যানিপুলেট করি, না এমনভাবে ম্যানিপুলেট করি যাতে আমার কারেন্সিকে আমি ডিভ্যালু করতে পারি। মানে আমার কারেন্সি যদি হঠাৎ করে দাম কমে যায়, আমার কারেন্সির দাম, মানে আমার কারেন্সি টু অন্য কারো কারেন্সি বেড়ে যায়, মানে মানে অন্য কোনো কারেন্সি, আমি আজকে $100 যদি একটা ইউরো পাওয়া যায়, কালকে থেকে 120 টাকায় একটা ইউরো পাওয়া যাবে। এরম সিচুয়েশান আমি যদি তৈরি করতে পারি, তাহলে আমি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট একটু কমাতে পারবো, মানে এই ব্যালেন্সটা একটু ঠিক করতে পারবো, একটু বেটার সিচুয়েশানে যেতে পারবো। এটা আমি কী করে বলছি যে এরকম করলে হয়? প্রথমত থিওরিটিক্যালি এটা পসিবল, যেটাই এখানে এক্সপ্লেন করা আছে এই পেজে। সেকেন্ডলি এর এক্সাম্পলও কিছু আছে রিসেন্ট হিস্ট্রিতে। এই গ্রাফটা দেখলে বোঝা যায়, এগেন এটাও কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের গ্রাফ, সুতরাং এটা বিশ্বাস করা যেতে পারে। এখানে দেখা যাচ্ছে যে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স ইউএসএতে এই জিরোর কমে মোটামুটি 1990 সাল থেকে আছে, 1960 সাল থেকে আছে বোধহয়। 1985 সাল নাগাদ এটা কমতে কমতে ট্রেড ডেফিসিটটা বাড়তে বাড়তে -4%-এর কাছাকাছি চলে এসেছিল 1985 সালে। 1985 সালেই ইউএস তার নিজের কারেন্সি মানে ইউএস ডলার ডিভ্যালু করে এগেনস্ট জাপান, ইউকে, ফ্রান্স আর জার্মানি, যারা তখন বড় বড় এক্সপোর্টিং পাওয়ার, যারা তখন বড় বড় এক্সপোর্টিং নেশনস, তাদের কারেন্সি এগেনস্টে ডিভ্যালু করার সাথে সাথে কী দেখা যায়, ডিভ্যালু করা হয় যে সেটা প্লাজা অ্যাকর্ড, এটার নাম, মানে যে অ্যাকর্ডের মধ্যে দিয়ে এটা করা হয়েছিল, এটা ঘটেছিল 1985 সালে। এটার পরেই কী দেখা যায়? এটার পরেই দেখা যায় যে ইউএসের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স বা ডেফিসিট কমতে থাকে, কমতে কমতে আবার জিরোতে চলে আসে। আবার যেহেতু আমি বলেছিলাম যে বড় ইকোনমিক পলিসি চেঞ্জ না হলে এটার কোনো লং টার্ম ইম্প্যাক্ট থাকে না, শর্ট টার্ম রিলিফ, এই শর্ট টার্মে আমরা একটা রিলিফ দেখেছি, তারপরে আবার ডেফিসিট বাড়তে থাকে, বাড়তে 2006 সালে
এই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স -6% অফ জিডিপিতে পৌঁছে যায়, যেটা কিনা খুবই হাই। এই সময় আবার দ্য গার্জিয়ানের আর্টিকেল 2006-এ আবার এই আর্টিকেলটা পড়লে বোঝা যাবে যে ইউএস কিন্তু তার কারেন্সি মানে ইউএস ডলারের ডিভ্যালুয়েশন করেছিল 30%, বাই 30% ডিভ্যালু করা হয়েছিল। এবং সেটা করার সাথে সাথে আমরা দেখতে পাই যে আবার একটা বাউন্স ব্যাক করে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স মানে ডেফিসিট, এবং সেখান থেকে একটু বেটার সিচুয়েশনে যায়, কিন্তু আবার এটা কমতে থাকে। এই কমতে কমতে আজকের দিনে, যদিও আজকের দিনের মানে 2025-এর ডেটাটা পাওয়া যাবে 2026-এ, যে 2025-এ কত ডেফিসিট ছিল এই ডেটাটা পাওয়া যাবে 2026-এ, কিন্তু আমি একটা ছোট্ট ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশনটা কীরকম না, 2025-এর Q1-এর ডেফিসিট কত সেই রেজাল্টটা অলরেডি আমরা বেরিয়েছি, কারণ এখন আমি আগস্টে দাঁড়িয়ে আছি। Q1-এর ডেফিসিটের অ্যামাউন্ট আমি জানি। আমি Q1-এর ডেফিসিট অ্যামাউন্ট নিয়েছি, করে সেটাকে 4 দিয়ে গুণ করেছি। ধরে নিয়েছি যে Q1-এর যা ডেফিসিট Q2, Q3, Q4-এও সেম ডেফিসিট থাকবে। সেটা যদিও গ্যারেন্টি দিয়ে বলা যায় না কোনো মতেই, তার কারণ এখন ট্যারিফ লাগছে, ইকোনমিক্যাল অনেক রকম ইকোনমিক পলিসি চেঞ্জ আসছে। সেই জন্যে নেশন টু নেশন, কান্ট্রি টু কান্ট্রি বিজনেস কীরমভাবে হবে, 2025-এর বাকি কোয়ার্টারগুলো কীভাবে ইম্প্যাক্টেড হবে আমি জানি না। কিন্তু আমি যদি জাস্ট একটা লিনিয়ার অ্যালগোরিদম লাগাই এবং আমি জাস্ট ধরে নিই যে Q1-এ যা ডেফিসিট ছিল Q2, Q3, Q4-এও সেম ডেফিসিট থাকবে, এটা যদি ধরে নিই, তাহলে 2025-এর টোটাল যে ডেফিসিট হচ্ছে সেটা দেখতে পাচ্ছি আমি ইউএসের কারেন্ট জিডিপির -6%, মানে 6% ডেফিসিট, জিডিপির 6% হচ্ছে ডেফিসিট পৌঁছে যাবে 2025-এ। এটা কিন্তু পোটেনশিয়াল ডলার ডিভ্যালুয়েশনের একটা সিনারিও। তার মানে হতে পারে যে আগামী 1 থেকে 2 বছরে ডলার ডিভ্যালু হবে। ডলার ডিভ্যালুড হলে সেটা ইউএস কারেন্সি বা ইউএস ইকোনমির জন্য কি খুব ভালো হবে? আমার মনে হয় না। কেন মনে হয় না সেটাতে আমি পরে আসছি, অন্য পয়েন্টগুলো বা পরের ভিডিওতে হয়তো কভার করব। অন্য পয়েন্টগুলো এখন দেখে নিই। সেকেন্ড শর্ট টার্ম পয়েন্ট হলো আমার হ্যাঙ্কেস গোল্ডেন গ্রোথ রেট। স্টিভ হ্যাঙ্কি বলে একজন প্রফেসর আছেন জন হপকিন্স ইউনিভার্সিটিতে। তিনি গত 40 বছর ধরে অ্যাক্টিভ, এবং তিনি পৃথিবীর বিভিন্ন দেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টকে ইকোনমিক পলিসি তৈরি করার জন্য জ্ঞান দিয়ে থাকেন। এখানেও স্টিভ হ্যাঙ্কি একটা থিওরি আছে, যেটাকে গোল্ডেন গ্রোথ রুলও বলা হয় সম্ভবত। এনিওয়ে, তার সেই রুল অনুযায়ী তিনি বলছেন যে আচ্ছা, ইউএসের যে ফেডারেল রিজার্ভ মানে সেন্ট্রাল ব্যাঙ্ক, তাদের সবসময় লক্ষ্য থাকে যে ইউএসএতে 2% ইনফ্লেশন টার্গেট থাকুক, মানে ইনফ্লেশন থাকুক, প্রতি বছর 2% ইনফ্লেশন থাকুক, এটা ইকোনমির জন্য হেলদি। এই স্টিভ হ্যাঙ্কি বলছেন যে এই ফেডের 2% ইনফ্লেশন টার্গেট মেনটেন করার জন্য 6% গ্রোথ ইন M2 মানি সাপ্লাই দরকার। M2 মানি সাপ্লাইটা কী জিনিস, M2 মানি সাপ্লাই কী জিনিস সেটা গুগল সার্চ করলে পাওয়া যাবে। আমি খুব ব্রিফলি বলে দিচ্ছি যে সমস্ত রকম ক্যাশ মানে হার্ড ক্যাশ, প্লাস ব্যাংকে যে সেভিংস অ্যাকাউন্টে যে আমাদের নাম্বারে ক্যাশ রাখা আছে সেগুলো, প্লাস যে ক্রেডিট, সেটাও তো একটা মানে সেটাও তো এক রকমের মানি, যার কারণ ক্রেডিট দিয়ে আমি জিনিস কিনতে পারি। এই ক্রেডিট, এই সমস্ত রকম, এই ধরনের সমস্ত রকম যে মানি, সেগুলোকে অ্যাড করলে M2 মানে তার যে কোয়ান্টিটি সেটা M2 কোয়ান্টিটি, M2 মানি কোয়ান্টিটি ধরা হয় সেটাকে। তো এই M2 মানি সাপ্লাই যা মানে একটা বছরে যা থাকে, তার যদি 6% গ্রোথ প্রতি বছর ঘটতে থাকে, তাহলে 2% ইনফ্লেশন টার্গেট মেনটেন করা সম্ভব। এটা স্টিভ হ্যাঙ্কি বলছেন। কিন্তু দেখা যাচ্ছে যে কারেন্ট M2 মানি সাপ্লাই গ্রোথ ওয়ে লোয়ার দ্যান 6%। এটা মোটামুটি অ্যারাউন্ড 4% এই মুহূর্তে, আমি যতদূর জানি। এবং স্টিভ হ্যাঙ্কি এটা বারবার কমপ্লেনও করছেন যে এটা কিন্তু খুব কম, সুতরাং এর ইম্প্যাক্টটা কিন্তু ডিফ্লেশনারি, মানে 2% ইনফ্লেশন মেনটেন করা, টার্গেট মেনটেন করা যাবে না, এর থেকে কমে যাবে ইনফ্লেশন টার্গেট, মানে ইনফ্লেশন যদি 2% থেকে কমে যায়, তাহলে কিন্তু সেটা ইকোনমির গ্রোথের জন্য হেলদি নয়। তার মানে ডিফ্লেশনারি এই সেন্সে যে গ্রোথ কমবে, ইউএসের যে ইকোনমিক গ্রোথ সেটা কমবে, এটা স্টিভ হ্যাঙ্কি বারবার বলছেন। তো এটা থেকেও ইউএসের শর্ট টার্ম ইকোনমির খুব একটা ভালো ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছি আমরা? আমার মনে হয় না।